আমার সামনে আমার পেশেন্ট হিসেবে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন স্বামী রিশাদ, সাথে তার সাথে তার বর্তমান স্ত্রী লিজা। 2 বছরের ডাক্তারি জীবনে কখনো এমন কিছুর সম্মুখীন হয়নি। হঠাৎই মনে প্রশ্ন জাগলো, তারা এখানে কী করছে? দুজনকে দেখে তো কাউকে অসুস্থ মনে হচ্ছে না। আসলে এখানে আসার কারণ কি? শুধু যে আমি, তা কিন্তু নয়। রিশাদও আমাকে দেখে প্রচুর চমকে গিয়েছে। সে হয়তো আমাকে এই জায়গায় আশা করেনি। না করাটাই স্বাভাবিক। তার মতে যে আমি সবসময় সব কিছুর জন্য অযোগ্য ছিলাম, কখনো কারোর জন্য পারফেক্ট ছিলাম না। যাকগে, আমি আর এসব ব্যাপার নিয়ে ভাবতে চাই না। আপনারা বসুন, তারপর সমস্যাগুলো আমাকে বলুন। আমি আমার কথাগুলো শুনে দুজনে সিটে বসে পড়ল। তারপর তার স্ত্রী বলতে শুরু করলো, আসলে ম্যাম, বিয়ের 5 বছর প্রায় হতে চললো। প্রথম প্রথম না চাইলেও পরে আমার একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। তাই আসলে আপনার কাছে আসা। লিজা: ঠিক আছে, আমি বুঝেছি আপনাদের সমস্যা, কিন্তু রিপোর্ট না দেখে আমি আপাতত তো কিছু বলতে পারবো না। এই নিন এই প্রেসক্রিপশনটাতে, এখানে যে টেস্টগুলো আছে সেগুলো করুন গিয়ে। রিপোর্ট 2 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। তারপর রিপোর্ট নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। রিপোর্ট ছাড়া সমস্যাটা ঠিক বোঝা মতো যাবে না আমি। ওকে ম্যাম। লিজা: তারপর ওরা বাইরে চলে গেল টেস্টগুলো করাতে। ওরা কেবিন থেকে চলে যেতেই আমি চোখ থেকে চশমাটা খুলে টেবিলের এক সাইডে রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, তুমি কখনো আমার যোগ্যই ছিলে না। ড্রেস আপ যেমন খ্যাত, চালচলনও ঠিক এরকম। সব কিছু পুরনো খ্যাত। কি করে ভাবলে আমার স্ত্রী হওয়ার কথা? তোমার তো কোনো যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর। ঋষাদ: ম্যাম, এখন রুটিন অনুসারে আপনার আজকে লাস্ট অপারেশনের সময়টা। নার্সের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। তারপর আলতো করে হেসে দিয়ে বললাম, রুমা আপু, তুমি যাও গিয়ে ওটির সব কিছু রেডি করো, আমি তৈরি হয়ে আসছি। ঠিক আছে রুমা আপু। তারপর উঠে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ওটিতে। ঢোকার পরে বুঝতে পারলাম আজকের অপারেশনে প্রচুর রিস্ক আছে। রোগীর অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে ওনার টুইন বেবি হবে। তারপর আমি নার্স রুমা আপুকে উদ্দেশ্য করে বললাম, আপু যাও গিয়ে ওনাদের সাথে কথা বলে এসো। অপারেশনে আজকে প্রচুর রিস্ক আছে। একটা বিপদ হতে খুব বেশি সময় লাগবে না। পরে তো ওনারা হসপিটাল আর ডক্টরকে দোষ দিবেন। আমি বরং গিয়ে এসব খুলে বলো। তারপর ওনাদের ডিসিশন শুনে পেশেন্টের হাজব্যান্ডের সাইন নিয়ে এসো। রোগীর ব্লাড কি? আমি: A+ রোগী রক্তের গ্রুপ। রুমা আপু: এই রক্ত কি আমাদের ব্লাড ব্যাংকে আছে এখনো? আমি: রুমা: আছে। তাহলে ঠিক আছে। আমি: তারপর আল্লাহর কাছে দোয়া চেয়ে অপারেশন শুরু করে দিলাম। দীর্ঘ 3 ঘন্টার পর আমরা বাচ্চা দুটোকে একসাথে মাকে বাঁচাতে সক্ষম হই। পুরো অপারেশন থিয়েটার জুড়ে বাচ্চার কান্নার শব্দ। বাচ্চার কান্নার শব্দ শুনতে কি মিষ্টি লাগে! সত্যি বাচ্চা মানেই হয়তো খুশি। তারপর পুরোপুরি সব শেষ করে নিজের কেবিনে চলে আসি আমি। এসে দেখি লিজা আর রিশাদ বসে আছে। তাদের হাতে রিপোর্টের ফাইল রয়েছে। আমি তাদের দেখে বলে উঠলাম, সরি আপনাদের অপেক্ষা করানোর জন্য। আসলে একটা ইমার্জেন্সি কেস ছিল তো, আবার অনেক রিক্সও ছিল, সেই কারণে এত লেট হলো। নিজের সিটে বসতে বসতে বললাম আমি, সমস্যা নেই ম্যাম। এই যে সবগুলো রিপোর্টগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল লিজা। আমি রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। রিপোর্ট দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেল। আমি আবারও ভালো করে রিপোর্টগুলো দেখতে লাগলাম। না, কোনো পরিবর্তন নেই। তার মানে রিশাদে কখনো পারবে না বাবা হতে। কি লেখা আছে রিপোর্টে? রিশাদ: আসলে আপনাদের দুঃখের সাথে বলতে হচ্ছে মিস্টার রিশাদ, কখনো বাবা হতে পারবে না। আমি আমার কথা শুনে দুজনে পুরো নীরব হয়ে গেল। তাই আমি বললাম, আসলে ওনার সমস্যাটা এমন যে আমি ওষুধ দিতে তো পারি, তবুও ভালো হবার সম্ভাবনা একেবারেই নেই। এখন আপনারা বলুন আমি কি করব? আমি: এসব ভুল রিপোর্ট এমন কখনো হতেই পারে না। আমার কোনো দুর্বলতা নাই, তুমি একটা নকল ডাক্তার, তাই তুমি বুঝতে পারছো না আসল সমস্যা কি। আমি আরো বড় নামকরা ডক্টরের কাছে যাব। তোমার মতো 2 টাকার ডক্টরের কাছে আসাই আমার ভুল হয়েছে। সিট থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো রিশাদ, এমনভাবে কথা বলছো কেন তুমি? ওনার রিপোর্টে তোমার ঠিক মনে হয়নি, ঠিক আছে, আবার টেস্ট করাও। কিন্তু উনি একজন ডাক্তার, ওনার সাথে বাজে বিহেভ করার অধিকার তোমার নেই। ওনাকে সরি বল। লিজা: মিসেস লিজা, আপনার হাজবেন্ডের হয়তো মাথায় সমস্যা আছে। ওনাকে ভালো দেখে একটা ডাক্তার দেখান, নইলে পরে পাবনা পাঠানো লাগতে পারে। আমি: আই অ্যাম রিয়েলি ভেরি সরি ম্যাম। ওর ব্যবহারে আমি ভীষণ লজ্জিত। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি লিজা। ইটস ওকে। আমি তারপর ওরা চলে যায়। আর আমি ভাবতে থাকি রিশাদের রিপোর্টের কথা। আমাদের হসপিটালে আজ পর্যন্ত কখনো কোনো রোগীর ভুল রিপোর্ট তৈরি করেনি। না তো হসপিটালের বিরুদ্ধে এমন কোনো কেস আছে, না তো আমি ভুল কিছু বলেছি। তার মানে সত্যি হচ্ছে রিফাত কখনো বাবা হতে পারবে না। এগুলো ভাবতে ভাবতে আমার মুখে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। যেই মিথ্যে অপবাদটা আমার উপর দিয়েছিল, আজকে সেই ঘটনা ঘটেছে। শুধু পার্থক্য আমার ক্ষেত্রে সেটা ছিল মিথ্যে, আর ইশাদের ক্ষেত্রে তা হচ্ছে সত্যি।
প্রকৃতি সত্যি পাপের শাস্তি মানুষকে দেয়, নয়তো 10 দিন, নয়তো 10 মাস, নয়তো 10 বছর। প্রকৃতি যে কাউকে ছেড়ে দেয় না। আসুন আপনাদের সাথে পরিচিত হয়ে নেই আমি। আমি প্রাপ্তি, পেশায় একজন ডক্টর। আপন বলতে পৃথিবীতে শুধু আমার বাবাই আছে। বাকি সবকিছু গল্পে জানতে পারবেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। তারপর বাসায় চলে গেলাম। পরদিন সকালে সবকিছু আগের রুটিন মাফিক চলতে হবে। উঠে তৈরি হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় হঠাৎ কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ে দৌড়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে যাই। না, তেমন বেশি গুরুতর কিছু হয়নি। শুধু হাতে একটু ছিলে গেছে। কিন্তু বাচ্চা মানুষটা তো যে তার ব্যথায় ভরে গিয়েছে, চোখ পুরো পানিতে ভরে গেছে। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর বলতে লাগলাম, "তোমার আম্মু কোথায় মামুনি?" আমি। "পাপা তো বলেছে আমার আম্মু অনেক আকাশে স্টার হয়ে গেছে।" বাচ্চা মেয়েটা, "ও আচ্ছা। বাবু তোমার নাম কি?" আমি। "আমার নাম রিয়ানা আহমেদ। তোমার নাম কি?" রিয়ানা। "আমার নাম প্রাপ্তি চৌধুরী। তোমার তো হাতে ব্যথা লেগেছে, আমি ব্যান্ডেজ করে দেই?" আমি। "না, পরে যদি আমি ব্যথা পাই?" রিয়ানা। "আমি তোমাকে প্রমিস করলাম একটুও ব্যথা পাবো না।" আমি। "ওকে, তাহলে করো রিয়ানা।" তারপর আমি গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে ওর হাত ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিই। আর কথায় কথায় ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যাই। "নাও, হয়ে গেছে তোমার ব্যান্ডেজ করা।" আমি। ও অবাক হয়ে বলল, "কখন করলে? আমি তো টেরই পেলাম না।" রিয়ানা। "এটা ম্যাজিক সোনা।" আমি। "ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে ভালো আন্টি বলবো রিয়ানা।" হঠাৎ কেউ পিছন থেকে বলে উঠল, "আমার মেয়েকে আপনি কোন সাহসে এখানে নিয়ে এসেছেন? বাচ্চা চুরি করার ধান্দা করেন নাকি?" "রিয়ান আহমেদের মেয়েকে আটকে রাখার জন্য আপনাকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে।" রিয়ান। হঠাৎ এরকম কথা শুনে পেছনে তাকাতে আমি দেখতে পাই অফিসিয়াল ড্রেস পরিধান করা একটা ছেলে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে রিয়ানা বলে ওঠে, "পাপা, তুমি কেন ভালো আন্টিকে বকা দিচ্ছ? আন্টি কিছু করেনি। আমি ভুল করে আন্টির গাড়ির সামনে এসে পড়ে যাই। পরে আন্টি তো শুধু আমাকে হেল্প করে। জানো, আমার হাতে কেটে গেছে। আন্টি বলেছে ম্যাজিক পারে। তারপর কখন যে ব্যান্ডেজ করে দিল আমি বুঝিনি, তাই না? আমি আন্টির নাম ভালো আন্টি দিয়েছি।" রিয়ানা মিষ্টি করে হেসে কথাটা বলল। রিয়ানার কথা শুনে উনি কপাল কুঁচকে বললেন, "তুমি কেন এখানে চলে আসলে একা একা রিয়ানা? মেইন রোডে এত গাড়ি, হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো শুনি?" রিয়ানা। "আমার তোমার উপর প্রচুর রাগ হয়েছিল। এমনিতেও তুমি আমাকে টাইম দাও না। যাও, আজকে জোরাজুরি করতে ঘুরতে বেরলাম, তাও তুমি ফোনে অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলে। বলো, এটা কি হয়? আমার কি রাগ হয় না?" 2 হাত ভাঁজ করে রাগী সাজার ভঙ্গিতে বলল রিয়ানা। রিয়ানার কথা বলার ধরন দেখে আমি আর হাসি দমিয়ে রাখতে পারলাম না। হা হা করে হেসে দিলাম আমি। রিয়ানাও হেসে দিল আমার সাথে। তারপর আমাকে ওর কাছে ডেকে আমার গালে একটা কিসি দিয়ে বলল, "তোমার হাসিটা অনেক সুন্দর ভালো আন্টি রিয়ানা। কিন্তু পাখি, আমার হাসির থেকেও অনেক বেশি সুন্দর হচ্ছে তোমার হাসি।" আমি। "সত্যি রিয়ানা?" হুম। আমি। "রিয়ানা, অনেক হয়েছে, এখন বাসায় চলো। কিছুক্ষণ পর আমার জরুরি একটা মিটিং আছে। তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে।" রিয়ান। "ঠিক আছে, যাও তুমি। এখানে গাড়ি নিয়ে এসো। আমি বরং ভালো আন্টির সাথে একটু কথা বলে আসি।" রিয়ানা। তারপর রিয়ানার দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। গেলে গাড়ি নিয়ে আসতে। আর রিয়ানা বলল, "ভালো আন্টি?" রিয়ানা। "হুম, বলো।" আমি। "তোমার কাছে কাগজ আর কলম আছে?" রিয়ানা। "হুম, কেন?" "উফ, দেখি, পাপার মতো শুধু প্রশ্ন করো এত এত। আগে নিয়ে আসো ওইগুলো, তারপর বলছি।" রিয়ানা। আমি কাগজ কলম নিয়ে ওর কাছে যেতে ও আমাকে বলে, "এখন জলদি এখানে তোমার নাম্বার লিখে দাও তো। জলদি করো, পাপা এক্ষুনি এসে পড়বে। পরে লেট হলে আমাদের দুজনকে বকা দিবে। তুমি জানো, আমার পাপা পুরো একটা অ্যাংরি বার্ড। হঠাৎ হঠাৎ রেগে বোম হয়ে ফেটে যায়। কিন্তু আমাকে অনেক ভালোবাসে রিয়ানা।" ওর কথা শুনে আমি খানিকটা হেসে ওকে আমার নাম্বারটা লিখে একটা কাগজে দিয়ে দিলাম। তারপর ও ওর পাপার সাথে চলে গেল। আমি আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। অন্যদিকে রিয়ানা পুরো রাস্তা ভরে শুধু তার ভালো আন্টির কথাই বলতে বলতে এসেছে। রিয়ান ওর কথা খুব একটা পাত্তা দেয়নি। ওকে বাসায় নামিয়ে দিয়ে সে অফিসে চলে যায়। আর রিয়ানা বাসায় এসে দৌড়ে ওর দাদুমণির রুমে চলে আসে। গিয়ে দেখে দাদুমণি বসে গল্পের বই পড়ছে। ওকে দেখে ওর দাদুমণি কাছে ডাকে। ও যেতেই বলে, "কেমন কাটলো দিনটি আমার দাদুমণি?" রিয়ানা। দাদুমণি লিমা আহমেদ। কি আর বলবো তোমাকে, 50% ভালো কেটেছে, 50% খারাপ কেটেছে রিয়ানা। তা ভালো আর খারাপের কারণগুলি বলো তো? আমাকে দেখে আমিও শুনি। লিমা আহমেদ। "তুমি তো জানোই তোমার ছেলে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা পার্কে যেতে তার অফিস থেকে একটা কল আসে। কথা বলতে সে ব্যস্ত হয়ে যায়। তাই আমি রাগ করে পার্ক থেকে বেরিয়ে রাস্তায় চলে যাই। তারপর রিয়ানা একে একে সব ঘটনা
খুলে বলে ওর দাদুমণিকে। সব শুনে তিনি বলেন, আমারও তো এখন দেখতে ইচ্ছা করছে সেই ভালো আন্টিকে, যাকে আমার মনির এত ভালো লেগেছে। লিমা আহমেদ: আরে টেনশন নিও না, আমি ভালো আন্টির নাম্বার নিয়ে এসেছি। রিয়ানা: কই নাম্বার? লিমা আহমেদ: রিয়ানা হাতের দিকে তাকিয়ে দেখে হাত খালি। ও বুঝতে পারে ও হয়তো হারিয়ে ফেলেছে ওর ভালো আন্টির নাম্বার, তাই কান্না করতে শুরু করে। রিয়ানাকে হঠাৎ কান্না করতে দেখে লিয়াম আহমদ বলে ওঠে, কি হয়েছে আমার দাদুমণিটা এভাবে কান্না করছো কেন? সে: লিমা: আমি না ভালো আন্টির নাম্বার হারিয়ে ফেলেছি, এখন আমি তাকে কই পাবো? বলে আবার কান্না করতে লাগে রিয়ানা। দেখো দাদু, কান্না করে না, আল্লাহ যদি চায় তো তোমার সাথে তোমার ভালো আন্টির আবার দেখা হবে। এখন আল্লাহর কাছে চাও যেন তোমার সাথে তোমার ভালো আন্টি দেখা করে দেন। লিমা আহমদ: আচ্ছা। রিয়ানা: রিয়ানা গাড়ি থেকে নামতে রিয়ান দেখতে পায় একটা কাগজ পড়ে আছে রিয়ানার সিটে। সে সেটা খুলে বুঝতে পারে এটা সেই মেয়েটার নাম্বার, কার নাম্বারের উপর লেখা ছিল ভালো আন্টি। তারপর সে কিছু একটা ভেবে জাল গাড়ির জানলা খুলে কাগজটা বাইরে ফেলে দেয়। নিজের কেবিনে বসে প্রাপ্তি রিয়ানার কথা চিন্তা করছে। মেয়েটা নাম্বার তো ঠিকই নিল, কিন্তু কল তো আর করলো না। আবার মন ভাবছে, ওর কি আর আমার কথা আছে? কিন্তু প্রাপ্তি ভুলতে পারছে না রিয়ানাকে। এত কিউট একটা বাচ্চা, সে কাউকে হুটহাট নিজের মায়ে জড়িয়ে ফেলতে পারবে, আর কথাগুলো বলে পুরো মিষ্টি, নিজের মতো মিষ্টি মিষ্টি। রিয়ানা কথা ভাবছে আর আনমনে সেদিনের ঘটনা মনে করছে প্রাপ্তি। আজ ওর তেমন কোনো রোগী নেই, তাই ঠিক করলো ঘুরে ঘুরে অন্য রুমের রোগীদের একটু দেখবে। কিন্তু তার আগে রিসেপশনে তার কিছু একটা কাজ আছে, তাই সে রিসেপশনে চলে যায়। কিন্তু সেখানে আসতে সে দেখতে পায় বেডে শুয়ে রিয়ানাকে একটা কেবিনে ঢুকানো হচ্ছে। রিহানা এখানে আবার এই অবস্থায়, তাই সে সেদিকে এগিয়ে গেল। নার্স সবাইকে কেবিনে ঢুকতে নিষেধ করছে। ভিতরে ডাক্তার রিয়ানাকে দেখছে। মিস্টার রিয়ান, কি হয়েছে রিয়ানার? আমি? সেটা আমি আপনাকে কেন বলবো, আর আপনি কে? আমার মেয়ের কথাই বা জিজ্ঞাসা করছেন কেন? রিয়ানা: আরে কিছুদিন আগে না আপনার আর রিয়ানার সাথে আমার দেখা হলো। আমি প্রাপ্তি, ওর ভালো আন্টি। আমি: ওমা, তুমি? সে: মামুনির ভালো আন্টি? আমি হচ্ছে ওর দাদুমণি। জানো, মেয়েটা রোজ তোমার কথা বলে। ইমা: সব ঠিক আছে আন্টি, কিন্তু ওর কি হয়েছে? আসলে 2 দিন ধরে প্রচুর জ্বর। ডাক্তার মেডিসিন গেছে, কিন্তু ঠিকমতো খাচ্ছে না। আজকে অতিরিক্ত জ্বরে অজ্ঞান হয়ে গেছিল, তাই তো জলদি এখানে নিয়ে আসলাম। কি যে হলো মেয়েটার! বলতে বলতে কান্না করে দিল লিমা আহমদ। নার্সের কাছ থেকে জানতে পারলাম ডাক্তার আকাশ রিয়ানা চেক আপ করছে। বাইরে এসে ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার আকাশ বেরিয়ে আসলেন। আমরা তিনজনে তার দিকে এগিয়ে গেলাম। মিস্টার রিয়ান বললেন, আমার মেয়ে কেমন আছে ডাক্তার? রিয়ান: আসলে ডাক্তার আকাশ, আসলে কি ডাক্তার আকাশ, আমি? মনে মনে ভয়ের আবির্ভাব শুরু করলো আমার। মাথায় আসতে শুরু করলো দুশ্চিন্তা। আসলে পেশেন্টের অবস্থা এখন ভালো নেই ডাক্তার আকাশ। মনে মনে ভয়ের আবির্ভাব হতে শুরু করলো আমার। মাথায় হাত দিয়ে নানা রকম দুশ্চিন্তা। আসলে পেশেন্টের অবস্থা ভালো নেই, ওর শরীর প্রচুর দুর্বল। আর আমি চেক করে নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জন্মেছি, ওর জন্ম নির্দিষ্ট সময়ের আগে হয়েছে, তাই ও একটু বেশি দুর্বল। ওকে প্রচুর কেয়ার করতে হবে। ওর খাওয়া দাওয়ার প্রতি প্রচুর যত্ন নিতে হবে। সাথে ওর বাবা মাকে ওকে যথেষ্ট সময় দিবে। বুঝে তো বাচ্চা মানুষ, একাকিত্ব জিনিসটা ওদের সাথে বেশি মানায় না। ওকে বেশি বেশি টাইম দেন, আর ওর প্রতি একটু বেশি যত্ন হন। খাওয়া দাওয়া ঠিক মতো করে না ও ডাক্তার আকাশ? জি ডাক্তার, আসলে ওর মা নেই। আমি সারাদিন বেশিরভাগ সময় অফিসের কাছে ব্যস্ত থাকি, ওকে ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না। রিয়ান: ও সরি। আচ্ছা, আপনারা একজন আমার কেবিনে আসুন, আমি প্রেসক্রিপশনটা লিখে দেয়, আর নিয়মগুলো তো বুঝিয়ে দিতে হবে। আপনারা আসুন, আমি ওয়েট করছি। বলে ডাক্তার আকাশ নিজের কেবিনে চলে যায়। মিস্টার রিয়ান, আমি কি আপনার সাথে একটু ডাক্তার চেম্বারে আসতে পারি? আমি: ইয়া শিওর, আসুন রিয়ান। তারপর আমরা ডাক্তার আকাশের চেম্বারে গেলাম। আমাদেরকে দেখে ডাক্তার আকাশ বসতে ইশারা করলেন, বলতে শুরু করলেন, আরে ডাক্তার প্রাপ্তি, তখন তো আপনাকে দেখলাম, এখন কি আপনি এখানে? পেশেন্ট কি আপনার রিলেটিভ লাগে নাকি? ডাক্তার আকাশ: জি ডাক্তার, মিস প্রাপ্তি আমার মেয়ের আন্টি লেগে। রিয়ান: ও আচ্ছা ডাক্তার আকাশ। তারপর ডাক্তারের সাথে কিছু সময় কথা বলে আর কিছু সাজেশন নিয়ে আমরা বেরিয়ে গেলাম। রিয়ান গেল ফার্মাসিতে ওষুধ আনতে, আর আমি গেলাম রিয়ানার কেবিনের দিকে। ওখানে গিয়ে জানতে পারলাম রিয়ানের জ্ঞান ফিরছে। তাই আমি জলদি করে কেবিনের ভিতরে গেলাম। গিয়ে দেখি ওর দাদুমণি ওর পাশে একটা সিটে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটাকে দেখে আমার ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। মেয়েটার চেহারায় কেমন নেতিয়ে পড়ছে, শরীরটা কাহিল কাহিল লাগছে। কেন জানি রিয়ানার জন্য আমার বুকের ভিতর কোনো এক জায়গায় খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ও আমার খুব আপনজন। আচ্ছা, আজকে যদি আমার একটা বাবু থাকতো, তাহলে তো ওরই সমান হতো। আমাকে দেখতে রিয়ানা বলে উঠল, ভালো আন্টি, তুমি এসেছো রিয়ানা? আমি ওর কাছে এগিয়ে গিয়ে ওর পাশে এক জায়গায় বসলাম। তারপর বললাম, হ্যাঁ বাকি আমি এসেছি। আমি: কেমন আছো তুমি আন্টি? জানো, আমি তোমাকে অনেক অনেক মিস করছি। রোজ আল্লাহকে বলেছি আমাকে যেন আমার আমার ভালো আন্টির সাথে দেখা করে দেয় রিয়ানা। আমি তো ভালোই আছি পাখি, কিন্তু আমি তোমার উপর প্রচুর রাগ করছি। আমি: কেন?
কাঁদো কাঁদো মুখ করে বলল রিয়ানা। এই যে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, নিজের যত্ন নাও না, তোমার দাদুমণির কথাগুলো শোনো না, এগুলো কি ঠিক? আমি সরি, আর কখনো করবো না রিয়ানা। এই নাও না আমার গুড গার্ল। আমি মামুনি, একটু উঠে বসো, আমি তোমাকে স্যুপ খাইয়ে দেই, কারণ একটু পর নার্স এসে তোমাকে স্যালাইন দিবে, তখন 3 ঘন্টা কিছু খেতে পারবে না। লিমা আহমেদ। না দাদুমণি, আমি খাবো না, আমার না একটুও খেতে ইচ্ছে করছে রিয়ানা। এমন বলে না পাখি, আমি খাইয়ে দিলে তো তুমি না করবে না, তাই না? আমি সত্যি ভালো আন্টি, তুমি আমাকে খাইয়ে দিবে রিয়ানা? হুম পাখি, ঠিক আছে আমি খাবো রিয়ানা। আচ্ছা, এখন আমার হাত ধরে একটু উঠে বসো পাখি, কারণ শুয়ে শুয়ে তো তুমি খেতে পারবে না। আমি তারপর রিয়ানা আমার হাত ধরে উঠে বসলো। আমি লিমা আহমেদকে উদ্দেশ্য করে বললাম, তা আন্টি আমার হাতে স্যুপের বাটিটা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি নাও লিমা। লিমা আহমেদ আমার হাতে বাটিটা দিয়ে বললেন। তারপর আমি রিয়ানাকে নানা গল্প বলে স্যুপ খাওয়াতে লাগলাম। এর মাঝে সেখানে উপস্থিত হয় মিস্টার রিয়ান। রিয়ানাকে দেখে তিনি বললেন, এখন কেমন আছো আম্মু? শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে? আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো? রায়ান, না বাবা, আমি ঠিক আছে, জানো, ভালো আন্টি আমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। রিয়ান, মিস্টার রিয়ানের দিকে না তাকিয়ে আমি বুঝতে পারছি উনি আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকিয়েছেন। আমি সেদিকে না তাকিয়ে আবার রিয়ানাকে খাইয়ে দিতে মন দিলাম। খাওয়া শেষে তো আমি ঘড়ির সময় লক্ষ্য করতে বুঝলাম আর কিছু সময় পর আমার একটা অপারেশন আছে। তাই রিয়ানাকে উদ্দেশ্য করে বললাম, পাখি এখন আমি যাই, ডাক্তার এসে তোমাকে একটা স্যালান দিয়ে যাবে, সেটা শেষ হওয়ার পর তোমাকে রিলিজ করে দিয়ে দিবে। আমি তুমি এত জলদি চলে যাবো ভালো আন্টি? মন খারাপ করে বলল রিয়ানা। আমি কিছু বলবো তার আগে সেখানে রুমা আপু চলে এসে সে বলে, ম্যাম জলদি আসেন, একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, অবস্থা খুব বেশি ভালো না, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জলদি অপারেশন শুরু করুন রুমা আপু। পাখি আবার পরে দেখাবে, আমি যাই, নিজের যত্ন নিও বলে আমি কেবিন থেকে চলে আসলাম। তারপর তৈরি হয়ে অপারেশন থিয়েটারে ঢুকলাম। অনেক চেষ্টা করে বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। মা এখন মোটামুটি সুস্থ আছে। বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে তার মা বাবার জন্য। সন্তান পেয়েও হারিয়ে ফেললো ওনারা। না পাওয়ার থেকে পেয়ে হারানোর যন্ত্রণা হয়তো অনেক বেশি। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসতে পেশেন্টের পরিবারকে সব বললাম। পেশেন্টের হাজব্যান্ড কান্না করে দিল। সত্যি ওনাদের কষ্টটা এখন মাত্রাতিরিক্ত, যা হয়তো আমার ভাবতেও পারবো না। এত কিছুর মাঝে রিয়ানার কথা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি নিচে এসে নিজের গাড়ি নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। কেন যেন আজকে আমার কোনো কিছুই ভাল লাগছে না। তাই চটজলদি বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে নিজের অতীতে ডুব দিলাম। অতীত, 18 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। জন্মের সময় মা মারা যায়। তারপর আমার অজুহাত দিয়ে বাবা আমার জন্য নতুন মা আনেন। বুদ্ধি হওয়ার পর আমি কখনো দেখিনি বাবাকে আমার হয়ে কথা বলতে। আমাদের সংসার চলতো সৎ মায়ের কথায়। সকাল থেকে রাত পর্যন্ত সেই সংসারে কাজ করে অনেকটা কষ্টে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। পড়াশোনায় আমি বরাবর বেশ ভালো ছিলাম। সৎ মা বা আমার নিজের বাবা কখনো মনে হয় না আমার পড়াশোনার পিছনে কখনো কোনো টাকা খরচ করেছিল। বিয়েটা একবার জোর করে করতে হয়েছিল আমাকে। তারপর জীবনের আমার কাছে ছিল স্বপ্নের মতো। বিয়ের পর শ্বশুর শাশুড়ি ননদের সাথে মিলেমিশে বেশ ভালোই ছিলাম। আর রিশাতও আমাকে প্রচুর ভালোবাসতো, সবসময় আগলে রাখতো। রিশাতের পাশে থাকায় নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারছিলাম। কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। বাসার কলিং বেল বেজে ওঠায় গিয়ে দরজা খুলতে আমি অবাক হয়ে গেলাম। আমার সামনে রিশাত দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছি না তার এখানে আসার কারণ কি। হঠাৎ তার এভাবে আমাদের বাসায় আসাটা আমাকে প্রচুর ভাবাচ্ছে। আমি রিশাদকে উদ্দেশ্য করে বললাম, আপনি এখানে কি করছেন? কি চাই আপনার আমার কাছে? মিস প্রাপ্তি, আগে আমাকে বাসায় তো ঢুকতে দেন, তারপর না হয় বাকি কথা হবে। রিশাদ, আসেন ভিতরে এসে বসেন। আমি রিশাদ ড্রয়িং রুমে নিয়ে এসে বসিয়ে দিলাম। একজন মেয়েটকে উদ্দেশ্য করে বললাম, ওনার জন্য কফি বানিয়ে আসো। আমার কথাগুলো শুনে রিশাদ বলল, বাহ, আমার পছন্দ থেকে 5 বছর পরও এখনো মনে আছে। রিশাদের কথায় আমি তাচ্ছিল্যের আভাস পাচ্ছিলাম। কি করবো মিস্টার রিশাদ, মানুষের মন বদলা যেতে পারে, আমি পারি না। আমি যে শুধু এগিয়ে যেতে পারি। আমি অপমান করছো রিশাদ? যদি আপনি তাই মনে করেন অপমান করছে, তাহলে তাই। আমি আমার কথা শুনে রিশাদ হা হা করে পাগলের মতো হাসতে লাগলো, যেন আমি কোনো মজার কৌতুক বলেছি। হাসির কারণটা জানতে পারি মিস্টার রিশাদ? আমি তুমি কি ভেবেছো আমি জানি না? আমাকে আর লিজাকে একসাথে দেখে তোমার হিংসা হয়, তোমার ভিতরে চলে, তুমি আমাদের দেখতে পারো না, তাই তো ওই দিন ভুল তথ্য দিয়েছিলে ওই দিন রিপোর্টের ব্যাপারে। রিশাদের কথা শুনে আমি হা হা করে হাসতে লাগলাম। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বললাম, মিস্টার রিশাদ, আপনি হচ্ছেন একটা থার্ড ক্লাস জিনিস। আর ওইসব থার্ড ক্লাস ফালতু জিনিসে আমি কখনো নজর দিই না, বুঝলেন? আর হিংসা করতে তো কারণ লাগে। আমি কি দেখে আপনার হিংসে করব? আপনার থেকে কম কিছুই তো আমার নেই, বরং অনেক বেশি আছে। তাহলে হিংসে করার কারণ কি? আমি রিশাদ চুপ। জানেন তো, আমার লিজা মেয়েটির জন্য প্রচুর কষ্ট হয়। আপনার জন্য সে সারা জীবন মা ডাকতে থেকে বঞ্চিত হচ্ছে। লিজার উচিত আপনাকে ডিভোর্স দিয়ে নতুনভাবে সব কিছু শুরু করা। ঠিক
আপনি যেমন সব কিছু করেছিলেন আমার সাথে আমি। এসব মিথ্যে। তুমি আমাদের সংসারে অশান্তির জন্য এসব মিথ্যে বলছো। তুমি আমাদের আলাদা করতে চাও, তাই তো এসব ভুলভাল মিথ্যে কথা বলছো। আমার আর লিজার পাসপোর্ট তো আগেই ছিল। ভিসার জন্য এপ্লাই করছি। আমরা বিদেশে গিয়ে সব নামি দামি ডাক্তার দেখাবো। তারপর এসে সেসব রিপোর্ট তোমার মুখে ছুঁড়ে মারবো রিশাদ। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মিস্টার রিশাদ, আপনি এই কাজ কখনোই করতে পারবেন না। কারণ আসল সত্যি এটাই যে আপনি কখনো বাবা হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছ তুমি আমাকে রিশাদ। ধরে নাও তাই আমি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট মিসেস প্রাপ্তি, ও সরি মিস প্রাপ্তি, আপনি তো আবার একজন ডিভোর্সি। বলে হাসতে হাসতে রিশাদ বাসা থেকে বেরিয়ে চলে গেল। বারান্দায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছি। আজকে অনেকদিন পর আবার পুরনো ক্ষতগুলো তাজা হয়ে গেছে। বারবার শুধু রিশাতের বলা ডিভোর্সি কথাটা কানে ভাবছে। হ্যাঁ, সত্যি তো আমি একজন ডিভোর্সি। আচ্ছা, ডিভোর্সি হয়েছে এখানে না হয় সবাই আমাকে দোষারোপ করেছিল আমি যে মা হতে পারবো না। কিন্তু এখন সেদিনের রিপোর্টে স্পষ্ট লেখা ছিল সেই সত্যি। যে কমতি রিশাতে রয়েছে, আমার আর লিজার কোনো কমতি নেই। আজও আমার মনে পড়ে সেদিন আমার উপর শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষ অপবাদ দিয়েছিল যে আমি কখনো মা হতে পারবো না। তাই রিশাদ আমাকে ডিভোর্স দিবে। একবার যাচাই করে দেখতে চাই দোষ কি সত্যি এই পরের বাড়ির মেয়েটার নাকি নিজের ছেলেটা। না, নিজের ছেলে তো কখনোই দোষ হতে পারে না। আসলে অন্যের বাড়ির মেয়েগুলো হচ্ছে অপূর্ণ। এসব ভাবতে ভাবতে নিজের ভিতরটা অনেকটা তিক্ত মনে হচ্ছিল। ফোনে কল আসায় চেক করে দেখি বাবাই কল দিয়েছে। হ্যাঁ, এই একটা মানুষ তো যে আমাকে ভালোবেসে আগলে রাখে। আমার বেঁচে থাকার যদি কোনো কারণ থাকে তা হচ্ছে আমার বাবাই। আজকে এই মানুষটা না থাকলে হয়তো আমি থাকতামই না এই দুনিয়ায়। এই মানুষটাই তো ওই দিন আমায় বাঁচিয়েছিল। এসব ভাবনার মাঝে কল কেটে যায়। তাই আমি আবার কল ব্যাক করি। সাথে সাথে বাবাই কল রিসিভ করে। "কি ব্যাপার মামুনি, তুমি কই আছো? আর এখনো কি ব্যস্ত আছে নাকি বাবাই?" "না বাবাই, আমি ব্যস্ত নেই। তুমি বলো কেমন আছো? শরীর আবার খারাপ হয়নি তো তোমার? দেশে কবে এসেছো? ওখানে অফিসে কাজ কবে শেষ হবে?" আমি: "থামো মামুনি, এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? বলো দেখি বাবাই।" একটা একটা করে সবগুলোর উত্তর দাও আমি। "আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর আজকে সব কাজ প্রায় শেষ করে এসেছি। কালকে সকালে জাস্ট অল্প একটু কাজ বাকি আছে। আর আমি কালকে বিডিতে ব্যাক করছি বাবাই। আমিও ভালো আছি। সত্যি বাবাই, তুমি কালকে আসবে? আমি: হ্যাঁ মামুনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে ফ্লাইট ল্যান্ডের টাইমে বলে দিও। আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব। আমি: ঠিক আছে মামুনি, ঘুমাও এখন। গুড নাইট বাবাই। গুড নাইট বাবাই। আমি তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন জানি রাজ্যের ঘুমে তলিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙার পর বাইরে হাতে নিয়ে দেখি বাবাইয়ের মেসেজ। বাবাইয়ের প্লেন সন্ধ্যা ৬টায় ল্যান্ড করবে। আমি রুমা আপুকে ফোন করে সেই অনুযায়ী সব রোগীর লিস্ট তৈরি করতে বললাম। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর তৈরি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার মতে ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম। একবার লেগে গেলে আর ছুটতে চায় না। গাড়ি জানলা খুলে চারপাশে তাকালাম। পাশের দৃশ্য দেখে আমি পুরো চমকে গেলাম। একটা রিক্সায় লিজা আর একটা ছেলে বসে আছে। লিজা সেই ছেলের হাতের উপর মাথা রেখে হেসে খেলে নানা রকম মজা করছে। আমি বুঝতে পারছি এদের মধ্যেকার সম্পর্কটা। আমি আবার গাড়ির জানালাটা বন্ধ করে দিলাম। কী লাভ আবার অতির খেতে? ওদের জীবন যা ইচ্ছা করুক। আমি আর দ্বিতীয়বার জড়াতে চাই না ওদের সাথে। এর মধ্যে সামনে গাড়িগুলো চলতে শুরু করলো। আমিও এসে পড়লাম হসপিটালে। হসপিটালের কাজ শেষ করে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আসার ১৫ মিনিটের মাথায় বাবাই বেরিয়ে আসলো। তারপর আমি আর বাবা একসাথে একটু ঘুরে বাইরে ডিনার করে একেবারে ৯টার দিকে বাসায় আসলাম। তারপর ফ্রেশ হয়ে আমি শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ফেসবুকে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলে আমি বলে উঠি, "আপনি আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিন, আমি এক্ষুনি আসছি।" বলে কোনোরকম ড্রেসটা পাল্টে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। গাড়িতে বসার পর দেখি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছে আন্টি। আমি জলদি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলাম। গার্ডদের পরিচয় দিতে তারা ভিতরে ঢোকার পারমিশন দিল। বাসার ভিতরে দেখে আন্টি বসে আছে ড্রয়িং রুমে। আমি আন্টিকে বলি, "আমার রিউ পাখি কই?" আমি: "তুমি এসেছো মা? চলো আমার সাথে।" বলে আন্টি আমাকে রিয়ানের রুমে নিয়ে যায়। আমাকে দেখে রিয়ানা বলতে থাকে, "ভালো আন্টি, তুমি এসে গেছো?" বলতে বলতে রিয়ানা জ্ঞান হারায়। আমি রিয়ানার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখি ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তাই আন্টিকে বলি, "আন্টি, আমার মনে হয় ওর মাথাটা একটু ধুইয়ে দিলে নয়তো জ্বরটা নামতো।" আমি: ঠিক আছে মা, ওয়াশরুম এদিকে চলো, লিম আহমেদ। তারপর আমি আর আন্টি মিলে রিয়ানের মাথায় কিছু সময় পানি ঢাললাম। তারপর শরীরটা হালকা ঠান্ডা হতে ভালো করে তোয়াল দিয়ে ওর মাথাটা মুছিয়ে দিয়ে চেঞ্জ করে দিলাম। তারপর আন্টিকে বললাম একটা ছোট কাপড়, এক বোল পানি নিয়ে আসতে। ওকে জলপট্টি দেওয়া লাগবে। সাথে ওষুধটাও নিয়ে আসতে। আন্টি আসার পর ওকে ওষুধটা খাইয়ে দিতে হবে। আমি ওর মাথায় জলপট্টি দিতে লাগলাম। ১২টার দিকে আন্টিকে ঘুমাতে পাঠিয়ে দিলাম। কারণ বয়স্ক মানুষ। ওনার এভাবে রাত জাগা ঠিক হবে না।
তারপর বাবার ফোনে একটা মেসেজ দিলাম যে আমি জরুরি কাজে বাসার বাইরে আছি, আর রুমা আপুকে কল করে বললাম আমি কিছু দিন হসপিটালে আসতে পারবো না। এমন করতে করতে রাত ৩টা থেকে রিয়ানার জ্বর পুরোপুরিভাবে চলে যায়, আর ওকে জড়িয়ে ধরে ওর পাশে আমিও শুয়ে পড়ি। ভালো আন্টি, ভালো আন্টি, সকাল হয়ে গেছে, জলদি উঠো। রিয়ানা রিয়ানার ডাকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে যায়। মেয়েটা কত হাসি খুশি। এখন ওকে দেখলে কেউ বলতে পারবে না ওর নাকি কালকে সারা রাত জ্বরে বেহাল অবস্থা। এখন কেমন লাগছে পাখি? ভালো। ভালো লাগছে রিয়ানা। তুমি তো আমাকে বলেছিলে এরকম খাবার নিয়ে অবহেলা করবে না, ঠিকমতো ওষুধ খাবে, আর একেবারে গুড গার্ল হয়ে যাবে। আমি আসলে আমার না তোমার কথা প্রচুর মনে পড়ছিল। ওই দিন চলে গেলে তারপর তো তুমি আমার সাথে আর দেখা করলে না রিয়ানা। সরি গো পাখি, আসলে তোমার ভালো আন্টি একটু ব্যস্ত ছিল তাই আসতে পারিনি। তুমি কি রাগ করেছো ভালো আন্টির পর? না না, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও রিয়ানা। কি কথা পাখি? যে এখন থেকে তুমি রোজ আমার সাথে দেখা করো রিয়ানা। ওকে পাখি, ঠিক আছে। আমি থ্যাংক ইউ ভালো আন্টি রিয়ানা। ওয়েলকাম বাবু। এখন চলো উঠে ফ্রেশ হয়ে তোমার নাস্তা করতে হবে, তারপর আবার ওষুধ খেতে হবে। আমি তুমি কি আজকেও আমাকে খাইয়ে দিবে ভালো আন্টি রিয়ানা? ঠিক আছে মা। আমি তারপর রিয়ানাকে ফ্রেশ করিয়ে নিচে পাঠিয়ে দিলাম, আর একটু পর আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখছি টেবিলের চারপাশে 6জন মেট দাঁড়িয়ে আছে। আন্টি রিয়ানাকে খাওয়ার চেনা করেছে। ও কিছুতেই খাবে না। কি হয়েছে পাখি? আমি এসব খাবো না ভালো আন্টি। রোজ রোজ আমার এসব শাক সবজি দিয়ে ভরা স্যান্ডউইচ আর দুধ খেতে ভালো লাগে না রিয়ানা। কিন্তু রিয়ানা আম্মু, স্যারের আদেশ তোমাকে রোজ এরকম হেলদি ব্রেকফাস্ট করতে হবে। স্যার যদি জানেন তুমি এসব খাওনি তাহলে স্যার প্রচুর রাগ করবেন। একজন মেড বলল। আন্টি আমি কি রিয়ানার জন্য কিছু বানাতে পারি? যদি আপনি পারমিশন দেন। এটা আবার জিজ্ঞাসা করতে হয়? তারপর আন্টি একজন মেয়েটকে বলল আমাকে রান্নাঘর দেখিয়ে দিতে। তখন রিয়ানা বায়না ধরল সেও যাবে আমার সাথে রান্নাঘরে দেখতে। তাই ওকে নিয়ে রান্নাঘরে গেলাম। কিছু সময়ের মধ্যে দুটো পরোটা আর একটা ডিম ভেজে ফেললাম। সাথে একটু কমলা লেবুর জুস বানিয়ে নিয়ে আসলাম টেবিলে। তারপর একটু একটু করে পরোটার সাথে ডিম দিয়ে ওকে খাওয়াতে লাগলাম। ওর খাওয়া শেষ হতে ওকে রুমে পাঠিয়ে দিলাম। বললাম যে একটু কার্টুন দেখো, আমি খেয়ে এসে ওষুধ খাইয়ে দিচ্ছি। ও আমার কথা শুনে বাধ্য মেয়ের মতো রুমে চলে গেল। তারপর আমিও খেতে লাগলাম। আন্টি আমার পাশের চেয়ারে বসে মাথা হাত বুলাতে বুলাতে বলতে লাগলো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আসলে বাসায় আমি একা, রিয়ানও নেই। আর রিয়ানা বারবার তোমার কথা আর রিয়ানের কথা বলছিল। তাই হসপিটালে কল দিয়ে সেখান থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে কল দিই। জানো, এমনি দিন মেয়েটাকে খাওয়াতে গেলে খেতে চায় না, আর যদি খায় একটু খেয়ে উঠে যায়। আর আজকে নাকি এত জলদি এত কিছু খেয়ে ফেলো। সত্যি তুমি অসাধারণ। দোয়া করি সবসময় সুখে থাকো আন্টি। আমি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু কথা বলি আন্টি। মা বলো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি ৪-৫ দিন এখানে থাকতে চাই রিউর জন্য। মেয়েটার মায়ায় আমি পুরো জড়িয়ে গেছি আন্টি। এখন ওকে রেখে কোথাও গেলে আমার মন এখানেই পড়ে থাকবে। তাই আপনি যদি পারমিশন দিতেন। আমিও তোমাকে এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আজকে রিয়ানও আসবে। তুমি তাহলে বাসায় গিয়ে প্রস্তুত নিয়ে আসো, কারণ তোমার তো গোছগাছের ব্যাপার আছে। আবার তোমার বাসার সবাই তো টেনশন করবে। লিমা আহমেদ। জি আন্টি, আমার খাওয়া শেষ, আমি উঠি এখন। আবার ওর ওষুধের টাইম হয়ে গেছে। আচ্ছা আন্টি, আরেকটা পারমিশন লাগবে। আমি কি মা বলো? লিমা আহমেদ হেসে বলল, এই কয়দিনে আমি ওকে আমার রুটিন মাফিক খাবার দিই, মানে মিস্টার রিয়ানের আদেশের বাইরে। আমি তুমি যা ভালো বোঝো তাই করো আন্টি। অফিস থেকে আসার সময় নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের হাত ধরে রিক্সায় বসে থাকতে দেখে রিয়াদ তাদের পিছনে। এক পর্যায়ে তারা একটি আবাসিক হোটেলের ভিতরে চলে যায়। সেখানে একজন ওয়েটার রিশাদকে কিছু টাকা দিয়ে বলে ওরা রুমে কী করছে তার কিছু ছবি যেন সে তুলে এনে রিশাদকে দেয়। টাকা পেয়ে ওয়েটার রিশাদের কথা মতো কাজ করে। তারপর ওয়েটার লিজা আর ওই ছেলের গোপন মুহূর্ত কিছু ছবি তুলে এনে রিশাদকে দেয়। সেসব দেখে রিশাদ পুরো পৃথিবী থমকে যায়। যার জন্য সে প্রাপ্তিকে ছেড়ে গেল সেই লিজাই তাকে ঠকালো। রিশাদ বুঝতে পারছে প্রাপ্তির থেকে জিতে গিয়েও আসছে নিয়তির কাছে খুব বাজেভাবে হেরে গেছে। না, তাকে এর একটা ব্যবস্থা নিতে হবে। এভাবে এসব চলতে দেওয়া যাবে না। জলদি কিছু একটা করতে হবে। অন্যদিকে কলিং বেল বাজিয়ে বিরক্তি দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছে রিয়ান। এ নিয়ে ২ বার সে বেল বাজালো, কেউ দরজা খুলে না। আবার বিরক্তি নিয়ে বেল বাজাতে পেরে তখনই দরজা খোলার শব্দে রিয়ান সামনে তাকালো। নিজের সামনে প্রাপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়ান একা একে বলতে লাগলো, উফ মিস ধানীলঙ্কা, আপনি দেখে আমার স্বপ্নের পাশাপাশি কল্পনাও আসতে শুরু করছেন। এখন কল্পনার পাশাপাশি আমার বাসার দরজাও খুলে দিলেন। ইস, এটা যদি সত্যি হতো যে এই মুহূর্তে সত্যি আপনি আমার সামনে থাকতেন। রিয়ান, আপনি কি কিছু বললেন মিস্টার রিয়ান? না। হ্যাঁ, মানে না। এতক্ষণে রিয়ান বুঝলো প্রাপ্তি সত্যি তার সামনে দাঁড়িয়ে। এই ১ মিনিট ১ মিনিট করে আপনি আমার বাসায় কী করছেন? কোনো খারাপ মতলব নেই তো আপনার রিয়ান? আপনার মাথায় চিকিৎসা দরকার মিস্টার রিয়ান। আমি শিওর আপনার মাথা গেছে। আমি আচ্ছা সরো,
আমি মাঠ থেকে সব জেনে নেব। এখন আমি আগে ভিতরে ঢুকে নিই। বলতে বলতে রিয়ান বাসার ভিতরে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকে রিয়ান আরেক দফা চমকে গেল। এ কি হচ্ছে এসব? রিয়ান চিৎকার বলল, স্টপ এভরিওয়ান! করছোটা কি তোমরা? এত বড় বড় মেয়েটরা নাকি একটা পিচ্চি বাসার সাথে লুকোচুরি খেলছে? তোমাদের মাথা কি ঠিক আছে রিয়ান? আর অন্যদিকে সবাই রিয়ানের ভয়ে কাঁপছে। রিয়ানাও ভয় করছে পাপা যদি তাকে বকে। অবস্থা খারাপ হতে থেকে আমি বলে উঠি, আপু ভাইয়েরা তোমরা যে যার কাজে চলে যাও। আমার কথা এখনো শেষ হয়নি রিয়ান। অফিসের কাজে তো গিয়েছিলেন, বাসার খবর কি আপনি রাখেন? আর কারো কথা বাদ দেন, নিজের মেয়ের কথাই তো মাথায় রাখবেন না। আন্টি আমাকে কতবার কল করেছিল জানেন, কিন্তু আপনার কোনো খবরই নেই। মানে কি হয়েছে রিউর? আর আপনি যে আমাকে এত কিছু বললেন, আমি কোথায় মনের আনন্দে ঘুরতে যাইনি মিস প্রাপ্তি। আমি অফিসের কাজে গিয়েছিলাম, আর সেখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা ছিল। এখন বলেন দেখি, আমার দোষটা কোথায় রিয়ান? এর মধ্যে রিয়ানা এসে রিয়ানের কোলে উঠে পড়ে। তারপর বলতে, পাপা পাপা রিয়ানা। হ্যাঁ পাপা বলো রিয়ান, তুমি কি আমার জন্য চকলেট নিয়ে এসেছো রিয়ান? এই রে পাপা, আমি তো চকলেটের কথা ভুলে গেছিলাম। কালকে এনে দিলে হবে রিয়ান? না হবে না, কিন্তু আরেকটা উপায় আছে। যদি তুমি চাও তো আমি বলতে পারি। আমার এই উপায়টা যদি তুমি মেনে চলো, তাহলে আমি আর তোমার উপর কোনো রাগ করবো না রিয়ান। আচ্ছা পাপা, তাহলে বলো তুমি সেই উপায়টা কি রিয়ান? কালকে আমাদের স্কুলে বাচ্চাদের একটা পার্টি হবে, মিস বলছে সেখানে সবাই নিজের বাবা মাকে নিয়ে যায় রিয়ানা। ও এই উপায়? তাহলে তো আমি আর আমার রিউমা অবশ্যই কালকে সেই পার্টিতে জয়েন করবো রিয়ানা। শুধু তাই নয় পাপা, তাহলে আর কি মাম্মা তো তুমি বলো রিয়ান। আমাদের সাথে আরও একজন যাবে রিয়ানা। আমাদের সাথে আবার কে যাবে মাম্মা? আমাদের সাথে আমার ভালো আন্টি যাবে রিয়ান। ও আচ্ছা, ভালো কথা। তোমার ভালো আন্টি যদি তোমার সাথে যেতে রাজি থাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই মাম্মা। এখন আমি রুমে যাই। ফ্রেশ হয়ে এসে কথা বলবো রিয়ানা। ফ্রেশ হয়ে আমার রুমে এসো রিয়ান, কিছু জরুরি কথা আছে তোমার সাথে আমার। লিজা আহমেদ, আচ্ছা আম্মু। বলে রিয়ান নিজের ঘরে চলে গেল, আর রিয়ানা গিয়ে প্রাপ্তির পাশে একটা সিটে বসলো। আর আঁকুবুকু করে বলতে লাগলো, ও ভালো আন্টি রিয়ানা। হ্যাঁ পাখি বলো। শোনো ভালো আন্টি রিয়ানা, বলো পাখি, কালকে কি আমার সাথে স্কুলে যাবে? জানো আমার সব ফ্রেন্ড তার মাকে নিয়ে আসবে। ওদের সাথে ওদের মাকে দেখলে আমার অনেক খারাপ লাগে। সবাই সবার মা বাবার সাথে কত মজা করে খেলা করে। সবার মা সবাইকে নিজ হাতে খাইয়ে দেয়। আরও কতকে। তুমি চলো না ভালো আন্টি, কালকে তুমি আমার মা হয়ে যাবে। প্লিজ ভালো আন্টি, একটা কথা। রিয়ানা, ওকে পাখি, কালকে আমি তোমার মা হয়ে যাব। খুশি এবার? হুম, প্রচুর খুশি রিয়ানা। এখন তুমি রুমে যাও, আমি একটু তোমার দাদুমণির সাথে দেখা করে আসছি আমি। আন্টি রুমে আসতে বুঝতে পারলাম ভিতরে মিস্টার রিয়ান আর আন্টির কথা চলছে। কারো পার্সোনাল কথা ঠিক হবে না ভেবে আমি চলে এসেছিলাম। তখনই আন্টির একটা কথা শুনে আমি দাঁড়িয়ে যাই। কি বলছেন আন্টি এসব? উনি বেঁচে আছেন? তাহলে উনি এখন কই? আর থাকেনই কোথায়? এখানে কেন উনি থাকেন না? আর ওনাদের আলাদা থাকার কারণ কি? অন্যদিকে লিজা, রিশাদ, হ্যাঁ বাবু বলো। সমস্যাটা আমার যে আমি কখনো বাবা হতে পারবো না রিশাদ। হ্যাঁ তাতে কি, আমরা একটা বাবু দত্তক নেব। এতে তো আর কোনো সমস্যা নেই লিজা। একটা কথা বলবে আমাকে সত্যি করে রিশাদ? হুম, বলো কি কথা? কেন আমাকে ধোকা দিলে রিশাদ? কি বলছো তুমি এসব রিশাদ? তোমার মাথা ঠিক আছে লিজা? লিজা দিকে সেই ছবিগুলো ছুড়ে দিয়ে রিশাদ বলতে লাগলো, এগুলোর কথা বলছি আমি। তোমার সাথে রিলেশনে জড়ানোর সময় তুমি জানতে আমার বাসায় স্ত্রী এসে, তাকে ধোকা দিয়ে আমি তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম। প্রতারণা করেছিলাম আমি তার সাথে। জানো একটা কথা সত্যি, আমি আজ বুঝতে পারছি আমার ভালো থাকার জন্য তার সাথে প্রতারণা করেছি। দিন শেষে সেই মানুষটাই ভালো আছে। আল্লাহ প্রতারকের হয়তো প্রতারণার মাধ্যমে শাস্তি দেয়। যা আজকে আমার সাথে হয়েছে, ভেবো না আমাকে ঠকিয়ে সুখে থাকবে। একসময় তোমার মতো আমিও ভেবেছিলাম আজকে আমি নিঃস্ব, তোমারও একদিন এমন অবস্থা হবে। ভেবো না বদদোয়া দিচ্ছি, এটাই বাস্তবতা রিশাদ। দেখো রিশাদ, আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমার ডিভোর্স চাই। হুম, তুমি বলার আগে আমি এই ব্যবস্থা করে ফেলছি। 1 সপ্তাহ সময় লাগবে উকিল সাহেব বলেছে। আমি আজকেই আমার বাসায় চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না। ডিভোর্স পেপার রেডি হলে আমার বাসায় পাঠিয়ে দিও বলে লিজা নিজের কাপড় চোপড় গুছিয়ে সব কিছু নিয়ে চলে গেল। রিশাদ বিছানায় বসে ভাবতে লাগলো অতীত। বিয়ের পর সবাই খুব সুন্দর ছিল। রিশাদ আর প্রাপ্তির জীবনে কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু সময়টা হলো বিয়ে 3 বছরের মাথায় হঠাৎ রিশাদ বদলে যেতে শুরু করলো। খুব বাজে ব্যবহার করা শুরু করলো প্রাপ্তির সাথে। মেয়েটা খুব মনমরা হয়ে পড়ে। বুঝেনি তখন রিশাদ মেয়েটাকে। প্রিয়জনের অবহেলা যে কতটা পুরায় এটা সে আজকে বুঝতে পারছে। মিথ্যা অপবাদে মেয়েটাকে ডিভোর্স দিয়ে রিশাদ যে কখনো মা হতে পারবে না। কিন্তু অন্যায় করেছিল মেয়েটার সাথে। এটা আজকে বুঝতে পারছে। কিন্তু তারপরে কোনো ঘটনাই রিশাদ জানে না। একটা থ্রি পিস পরে মোটামুটি তৈরি হয়ে আন্টির রুমের সামনে আসে। কিছুক্ষণ আগে একজন মেয়েড আমাকে বলে গিয়েছে আন্টি নাকি আমাকে ডাকছে। তাই আমি বললাম, আন্টি আসবো? হুম, আসো। লিমা, কিছু বলবে আন্টি? তুমি তৈরি মা? লিমা আহমেদ, এটা কি পড়ছো তুমি? লিমা আহমেদ, কেন থ্রি পিস? আমাকে কি বাজে লাগছে আন্টি? চেঞ্জ করে আসবো ড্রেস আমি? মা আজকে তোমাকে শাড়ি পরিয়ে দে, দেখবে তোমাকে শাড়ি পরে
যেতে রিউ অনেক খুশি হবে। লিমা আহমেদ: ওকে আন্টি, আমি। তারপর আন্টি কোথা থেকে একটা আমার সাইজের একটা ব্লাউজ পেটিকোট নিয়ে আসলো। আমি কৌতূহল দমিয়ে রাখলাম, কিছু আর জিজ্ঞাসা করলাম। তারপর আন্টি আমাকে হালকা পিঙ্ক কালারের সাথে একটা শাড়ি পরে দিল, সাথে আমি একটু সেজে নিলাম। আমি নিচে নামতে দেখি রিও আর মিস্টার রিয়ান আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়েছে। কি হয়েছে আপনাদের? আমি: ভালো আন্টি, এটা কি তুমি? রিয়ানা: "অ- অসাধারণ মিস ধারিলাকা, প্রচুর সুন্দর লাগছে আপনাকে।" রিয়ান: চলবে। প্রাপ্তির হাসি, প্রথম পর্ব।